হ্যাঁ, আমি দুটো জিনিস নিয়ে বলবো আর কি। এই অসুবিধা যেটা বললেন ওটা কি আরেকটু মানে পরিসংখ্যান যদি বলি আর কি, আমি দেখছিলাম সব বিভিন্ন জন অনেক কাজ করেছেন, অনেকেই অনেক রকম কাজ করেছেন, নানান ভাবে পরিসংখ্যান গুলো দিয়ে প্যাটার্ন দেখার চেষ্টা করছেন। সেখানে একটা জিনিস দেখলাম যে আমাদের এই বন্ধু আহ, অর্থনীতিবিদ ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনির্বাণ, ও একটা ছোট লেখার মধ্যে একটা কাজ করেছে দেখলাম যে শুধুমাত্র এই প্লট করে আর কি, কনস্টিটিউয়েন্সি ওয়াইজ প্লট করেছে। একদিকে হচ্ছে যে সেখানে মুসলিম পপুলেশনের পার্সেন্টেজ, আরেকদিকে হচ্ছে যে ওই ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সি কিরকম হচ্ছে আর কি। সেখানে একটা পরিষ্কার একটা কোরিলেশন পাওয়া যাচ্ছে ওখান থেকে। আর একটা জিনিসও করে দেখাচ্ছে যে যেটা হচ্ছে ঠিক আছে, আমাদের উদ্দেশ্য যদি এরকম হয় যে প্রচুর অবৈধ আহ, মানুষ ঢুকে পড়েছে, তারা ভোট দিচ্ছে এবং তাদেরকে খুঁজে বার করা, এটা যদি হয় তাহলে একভাবে আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে 2011 এবং 2016 ওরা ওইভাবে দেখেছে যে এই দুটো বছরের মধ্যে কনস্টিটিউয়েন্সি ধরে ভোটারের সংখ্যা কত বেড়েছে, ভোটারের সংখ্যা কত বেড়েছে, আর আজকে দাঁড়িয়ে ওই ডেলিশনের পার্সেন্টেজ কত হচ্ছে। তাহলে আমি বলতে পারবো যে যেখানে ভোটারের সংখ্যা খুব বেড়ে গেছে, প্রচুর অনুপ্রবেশ হয়েছে, সেখানে ডেলিশনও বেশি হওয়ার কথা, কিন্তু সেখানেও কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যেখানে ভোটারের সংখ্যা বেড়েছে সেটা সম্ভবত ন্যাচারাল প্রসেসেই বেড়েছে, এবং সেখানে ডেলিশন যে নেসেসারিলি বেশি সেটাও বলা যাচ্ছে না। অর্থাৎ কি, তার মানে হচ্ছে আমি উদ্দেশ্য বিধেয় কোনোটাতেই আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না এখানে। যদি উদ্দেশ্যটা যদি এই হয় যে প্রচুর অবৈধ ভোটার তারা ভোট দিচ্ছে এবং তাদেরকে খুঁজে বার করতে হবে, সেটা যদি হয় তাহলে কিন্তু এই প্রক্রিয়া দিয়ে সেটা করা যায়নি বা তার মানে হচ্ছে ডেলিশনটা এমন একটা প্যাটার্ন মেনে হচ্ছে যে প্যাটার্নটার সঙ্গে কিন্তু অবৈধ ভোটার খুঁজে পাওয়ার মূল সম্পর্ক যেটা, সেটা আর থাকছে না। যে প্যাটার্নটা আমরা আসলে পাচ্ছি সেটা হচ্ছে এটা বিশেষ শ্রেণী, বিশেষ কমিউনিটির মানুষজনকে বাদ করে দেওয়াটাই হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি কি আমি সিদ্ধান্তে আসবো? তাহলে সিদ্ধান্তটা ওই রকমই দাঁড়াচ্ছে যে উদ্দেশ্যটা যেভাবেই হোক না কেন, আসল উদ্দেশ্য মনে হচ্ছে যেন অনেকটা এরকম। অর্থাৎ পরিসংখ্যান থেকে অন্তত এই জিনিসটা বেরিয়ে আসছে যে অসুবিধা যেটা বললেন সেটাকেই আরো পাকাপোক্ত করে বলা যায় যে আমি যদি প্লট করে যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখবো যে ডেলিশন যেখানে বেশি হয়েছে সেটা আসলে মুসলিম অধ্যুষিত, শুধু একটা দুটো কনস্টিটিউয়েন্সি বলে নয়। আমি যদি সমস্ত পশ্চিমবঙ্গের সব কনস্টিটিউয়েন্সি এবং সেখানে মুসলমান ভোটারের শতকরা হার দিয়ে যদি দেখি তাহলে একটা প্যাটার্ন আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে প্রশ্নটা যেটা আসছে সেটা হচ্ছে যে তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি বস্তুটা কেন আমদানি করা হলো, কি কারণে হলো, কিভাবে হলো, এবং অশোকদা যেটা বলেছেন যে এর আর তো কোনো আমি অন্যরকম বিকল্প আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। একটাই হচ্ছে যে যন্ত্রটাই কমিউনাল আর কি, মানে এছাড়া কি বলবো, মানে এআই এখানে একটা কমিউনাল একটা অবস্থান নিয়ে সে কাজটা করে দিয়েছে। তো যে কোনো কারণেই হোক এগুলো মেলানো যাচ্ছে না হিসেব। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে এটা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং সেখানে কথাটা এসেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটাও একটা সুপ্রিম কোর্টের ভূমিকাটাও একটা অদ্ভুত একটা চেহারা নিয়েছে। আমি সেটা নিয়ে দু চার কথা বলবো আর কি। যে সেখানে বলা হলো যে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তো কোথাও আর কোথাও তো ব্যবহার করা হয়নি, শুধু পশ্চিমবঙ্গেই বা ব্যবহার করা হলো কেন? কোনো উত্তর নেই এটা। তো এটা করা হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে, যেটা অন্য কোথাও করা হয়নি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে বস্তুটা আমদানি করা হলো, অশোকদা যেটা বললেন যে এর পেছনে কোথায় অর্ডার, কোথায় কি, ইত্যাদি ইত্যাদি। এবার সেই প্রশ্ন যদি আমি আরো ফান্ডামেন্টাল প্রশ্নে চলে যাই তাহলে কিন্তু নির্বাচন কমিশনের পুরো কাজটাই বৈধ কি অবৈধ নয় এটা নিয়েই কিন্তু পিটিশন গুলো হয়েছিল সব। যে এত অজস্র পিটিশন হয়েছে সুপ্রিম কোর্টে, যেটা শুনানিটা পুরোপুরি হলো না কোনোদিনই, মাঝখান থেকে সুপ্রিম কোর্ট এর মধ্যে ঢুকে গেল, ঢুকে একটা ম্যানেজারিয়াল কাজ করতে শুরু করলো। অর্থাৎ যেটা আসলে সুপ্রিম কোর্টের কাজ ছিল সেটা হচ্ছে নির্বাচন কমিশন মূলত যে কাজটি করছে, মানে যেটা হচ্ছে লিস্ট রিভিশনের কথা ছিল, রিভিশনের জায়গায় তারা যেটা করছে সেটা হচ্ছে রিঅ্যাসেসমেন্ট। রিভিশন আর রিঅ্যাসেসমেন্ট দুটো এক কাজ নয়, এবং এতকাল কিন্তু এটা রিভিশন বলেই ধরা হতো।
লিস্ট তো বরাবরই সংশোধন করা হয়, কিছু যোগ করা হয়, কিছু বাদ দেওয়া হয়, যারা মারা গেছে তাদের বাদ দেওয়া হয়। এই প্রথম যেটা হলো সেটা হচ্ছে এটা কমপ্লিটলি রিঅ্যাসেসমেন্ট, অর্থাৎ আমার লিস্টে নাম আছে, আমার 2002-তেও আছে, তারপরেও আমাকে প্রমাণ দাখিল করতে হচ্ছে যে আমাকে লিস্টে রাখো বাবা। এই যে গোটা দায়টা যে আসলে নাগরিকের উপরই চাপিয়ে দেওয়া হলো, যেটা আসলে নির্বাচন কমিশনের কাজ, যে তার নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল যে এখানে অবৈধ ভোটার খুঁজে পাওয়া অথবা মৃত বা ইত্যাদি ইত্যাদি তাদেরকে খুঁজে বার করা। সেই খুঁজে বার করার কাজটা, সেই পরিশ্রমটা তারা না করে যেটা করলো, উল্টে নাগরিকের উপর চাপিয়ে দিল, তোমাকেই প্রমাণ করতে হবে যে তুমি আসলে নাগরিক। এবার আমার যা কাগজপত্রের যে অবস্থা, আমি নাগরিক কিনা এটা প্রমাণ দেওয়া তো বেশিরভাগ মানুষের খুব কঠিন কাজটি ভারতবর্ষে। তো ফলে হলো কি, এমনকি 2002-এর ক্ষেত্র, যেটা বিহারের সময় যেটা বলা হলো যে 2002-এ যদি থাকে তাহলে আর কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে কি হলো, আবার সেখান থেকে ব্যাকট্র্যাক করলো। তারা প্রথমে বললো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই, অনেকেই দিলেন, সেটা 2002-এর ওই লিস্টে নাম আছে বলে তার নম্বরটা বললো, দিয়ে হয়ে গেল, ডকুমেন্ট হয়েও গেল অনেকে। আবার পরে তারা সেটা ব্যাকট্র্যাক করলেন, বলে না 2002-এ নাম থাকলেও কিন্তু আমরা আবার এটা চাইতে পারি, বলে স্ক্রুটিনি খুলে আরেকটা বস্তু করা হলো। এই যে ধাপে ধাপে অ্যাডহক বেসিসে, অ্যাডহক না, প্রত্যেকটার পেছনে ডিজাইন আছে, কিন্তু আমি বলছি যে এইটা কিন্তু কোনো যুক্তি দিয়েই এটাকে মানানো খুব কঠিন কাজ। কিন্তু নির্বাচন কমিশন তো যুক্তির ধার ধারছে না। এবার সেক্ষেত্রে কার কাজ এটা ছিল? সেটা ছিল সুপ্রিম কোর্টের কাজ। এবং সুপ্রিম কোর্টের যে পিটিশন গুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এই প্রশ্নেই, যে নির্বাচন কমিশন যার রোল রিভিশনের করার কথা, সে কমপ্লিট একটা ওভারহলিং, কমপ্লিটলি একটা রিঅ্যাসেসমেন্ট করে যাচ্ছে, প্রত্যেকটা নাগরিককে টেনে টেনে তাদেরকে প্রমাণ দাখিল করতে বলছে, এটা বৈধ কিনা। তারা সেটা শুনানি করতে পারতো, তারা বলতে পারতো যে এটা বৈধ বা বৈধ নয়, তা বললো না। যেটা করলো তারা সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে যে আচ্ছা লিস্টটা এরম ভাবে না দিয়ে যদি ওরম ভাবে দেওয়া হয়, আচ্ছা এটা যদি 21 তারিখের মধ্যে যদি এটা করা যায় বা 27 তারিখের মধ্যে যদি করা যায়, অর্থাৎ সুপ্রিম কোর্ট একটা ম্যানেজারিয়াল পদ্ধতির মধ্যে ঢুকে পড়লো, যেটা মূলত হয়তো অবৈধ বলে প্রমাণিত হতেই পারে। অর্থাৎ শুনানিটা যদি ঠিকঠাক হতো সুপ্রিম কোর্টে এবং সেই লজিক ধরে যদি এগোনো যেত, সেটা হয়তো অবৈধ প্রমাণিত হতে পারত, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাতে ঢুকলো না। তারা এটার বৈধতা নিয়ে কিন্তু প্রশ্নটা তারা ঢুকলো না, তারা সেটা সরিয়ে রেখে দিল প্রশ্নটা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট একটা নির্বাচন কমিশনের একটা সম্পূর্ণ ভ্রান্ত বলবো না, উদ্দেশ্যমূলক একটা প্রক্রিয়া, তার একটা পার্ট হয়ে গেল সুপ্রিম কোর্ট। এবং যেই মুহূর্তে সুপ্রিম কোর্ট তার উদ্দেশ্যমূলক একটা কাজের পার্ট হয়ে গেল, অংশ হয়ে গেল, এরপর সে সেটাকে অবৈধ কি করে বলে? এরপর যদি শুনানি হয়ও, সেখানে সুপ্রিম কোর্ট কি করে সেটাকে অবৈধ বলবে, যেখানে সুপ্রিম কোর্ট তার পার্ট হয়ে গেছে, তার অংশ হয়ে গেছে? এইটা আমার মনে হয় যে এখন প্রধান একটা কন্ট্রাডিকশনের জায়গা হয়ে গেছে।